হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো মূলত আজকেও আমাদের পাংচুয়েশন রিলেটেডই কথা হবে এবং এই ভিডিওটি হচ্ছে পাংচুয়েশন সিরিজের কন্টিনিউয়েশন এবং আমরা পাংচুয়েশনের টাইপস নিয়ে এই ভিডিও লেসন 3-তে কথা বলবো। সো আমরা শুরু করব আজকের পাংচুয়েশন টাইপ নিয়ে। সো আমরা শুরু করছি হচ্ছে কোটেশন মার্ক। সো নর্মালি কোটেশন মার্কটি কি এবং সেন্টেন্সে কোটেশন মার্ক কোথায় আমরা ব্যবহার করব। সো এক কথায় বলতে গেলে কোটেশন মার্ক হচ্ছে অন্য কারো কথা সরাসরি অন্য কেউ যেভাবেই বলেছে সেটাই আমরা উপস্থাপন করব। সাপোজ আমি পার্সন নাম্বার বি অর পার্সন বি, আমি পার্সন এ আমাকে বলেছে যে আমি আজকে বাইরে যাব না। সো আমি পার্সন সি কেই পার্সন এর কথাটাই ওভাবেই বলছি যে পার্সন এ আমাকে বলেছে আমি আজকে বাইরে যাব না। সো এই কথার বা সেন্টেন্সে যে পার্সন এটা বলেছে এখানে কোনো আমি নিজের থেকে কোনো কথা বলছি না, ডিরেক্ট পার্সন এ যে কথাটা বলেছে সেটাই আমি বলছি। দ্যাট মিনস সরাসরি সেই এক্স্যাক্ট কথাটি উপস্থাপন করাটাই হচ্ছে কোটেশন মার্কের কাজ। কোটেশন মার্কের আরও বিভিন্ন রুলস আছে যেটাই আমরা আজকে এখানে কন্টিনিউ করব। সো আমরা ফার্স্টেই চলে আসি কোটেশন মার্ক কোথায় ইউজ হয়। ফার্স্টে কোটেশন মার্ক ইউজ হয়ে থাকে ডিরেক্ট স্পিচ, যেটাই আমি বললাম যে সরাসরি কারো কথা উপস্থাপন বা প্রেজেন্ট করার সময় আমরা কোটেশন মার্ক ইউজ করে থাকি। এক্সাম্পল নাম্বার 1-এ লক্ষ্য করবেন, মার্থা সেড আই অ্যাম কামিং হোম সুন। সো আই অ্যাম কামিং হোম সুন এটা কিন্তু আমার কথা না, এটা মার্থা বলেছে। সো দ্যাট মিনস এই কথাটা যে মার্থার এক্স্যাক্ট কথাটাই আমরা কোটেশন মার্কের দ্বারা হাইলাইট করে দিয়েছি এবং কোটেশন মার্কটি আমরা ডিরেক্ট স্পিচেই রেগুলার বেসিসে দেখতে পারি। বাট আরেকটা এক্সেপশনের জন্য আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই, যদি আমি আমার মতো করে এই কথাটা বলতাম তাহলে কি হতো, মার্থা সেইড দ্যাট শি ওয়াজ কামিং হোম সুন। সো আমি মার্থার যে কথাটা আছে ওটাই আমি নিজের মতো করে বলাটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। সো অবভিয়াসলি ইনডিরেক্ট স্পিচে কিন্তু কখনো কোটেশন মার্ক বসবে না, অনলি ডিরেক্ট স্পিচে বসবে। নেক্সটে আরেকটা এক্সাম্পল টাইপে চলে আসি, দ্যাট ইজ লক্ষ্য করবেন এখানে কোটেশন মার্কের দুইটা টাইপ আছে। নাম্বার 1 ইনভার্টেড ডাবল কমা আর হচ্ছে সিঙ্গেল কমা। সো এখানে এক্সাম্পল নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাড টোল্ড মি। সো এখানে বাবা বলেছে, যে কথাটাই বলেছে ওই সেন্টেন্সের ভেতরে তার আরেকজনের কোটেশন ইনক্লুড করা আছে। যেমন ড্যাড টোল্ড মি মাই টিচার ইউজ টু সে কাম টু স্কুল আর্লি। সো এখানে আমি ড্যাডের কথাটা উল্লেখ করছি এবং ড্যাড তার টিচারের কথা উল্লেখ করছে। সেই কথাটাকেই ডাবল ইনভার্টেড কমার ভেতরে হাইলাইট করার জন্য আমরা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করে হাইলাইট করে থাকি। সো আশা করি 1 and 2টা বুঝতে পেরেছেন। এবং নাম্বার 3-তে আমরা যদি যাই, এটা হচ্ছে কিছু পাংচুয়েশনের কেস, যেমন কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরি মার্ক যখন আমরা ইউজ করব কোটেশনে তখন এটা অবভিয়াসলি কোটেশন মার্কের বাইরে থাকবে এবং এই সমস্ত সিনারিওতে আমরা যে কোনো একটি সরাসরি কথা আমরা নিজেদের মতো করে উপস্থাপন করে ওটাকে হয়তো কোয়েশ্চেন আস্ক করি অথবা নিজেদের একটি এক্সপ্রেশন ক্রিয়েট করি। যেমন লক্ষ্য করবেন, আর ইউ সারপ্রাইজ দ্যাট দি ডিরেক্টর সেড টেক দি ডে অফ, এবং কোয়েশ্চেন মার্কটি ইনভার্টেড কোটেশন মার্কের বাইরে রয়েছে। সো এই ডিরেক্টর যে কথাটা বলেছে সেটার উপরে বেসড করেই কিন্তু আমি একটা কোয়েশ্চেন থ্রো করেছি। সো এটা হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2-তে দেখেন স্টপ প্লেইং ইটস মাই লাইফ। সো বেসিক্যালি এখানে একটা গানের নাম, বন জোভির গান। সো এখানে আমি কমান্ড করছি বা আমি আমার এক্সপ্রেশন ক্রিয়েট করছি টু স্টপ দি সং। সো এই জন্যই এখানে যে সংটি চলছে ওই সঙের নামে আমি হাইলাইট করে দিয়েছি এবং এক্সক্লেমেশন মার্কটি অবভিয়াসলি বাইরে আছে। সো একটা জিনিস মনে রাখবেন, যদি ফুল স্টপ বা পিরিয়ড থাকে ওইটা অবভিয়াসলি ইনভার্টেড কমার ভেতরেই থাকবে, বাট কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরি মার্ক আপনার ইনভার্টেড কমার বাইরে থাকবে।
সো এই গেল আমাদের ডিরেক্ট স্পিচের কয়েকটি এক্সাম্পল। আমরা আরেকটি ইউজ দেখি, কোটেশন মার্ক কোথায় ইউজ হয়। এনি শর্ট লিটারারি ওয়ার্ক, কোনো শর্ট কাজ বা সাহিত্যের কাজে আমরা কোটেশন মার্কটি ইউজ করে থাকি। যেমন এটা পোয়েম হতে পারে, স্টোরি, এসে অর শর্ট প্লে। যেমন এক্সাম্পল দেখেন, মাই ফেভারিট মুভি ইজ কল্ড ক্যাস্টঅ্যাওয়ে। আমার পছন্দের চলচ্চিত্র হচ্ছে ক্যাস্টঅ্যাওয়ে। ক্যাস্টঅ্যাওয়ে একটা মুভির নাম, সো আমি এটাকে হাইলাইট করে রিপ্রেজেন্ট করছি। সো এই মুভির জায়গায় আপনি বলতে পারেন মাই ফেভারিট পোয়েম ইজ মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং। সো এই মাই লাস্ট ডাচেস এখানেও আমরা কোটেশন মার্কটা ইউজ করছি। রিমেম্বার, আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন মার্ক যে আছে এটা শুধুমাত্র এই এক্সাম্পল 2 এর ক্ষেত্রে ইউজ করব, নট আদারওয়াইজ। সো আমরা এখন চলে আসি লাস্টে, টু হাইলাইট স্পেশাল ওয়ার্ডস। সো এখানে হাইলাইট করতে গেলে আমরা সেন্টেন্সের ভেতরে যে ওয়ার্ডে মোস্টলি এমফাসাইজ করব সেই ক্ষেত্রেই আমরা কোটেশন মার্কটা দিয়ে থাকি, যেখানে একটি রিডার সেন্টেন্সটা পড়ে কি ওয়ার্ডটা যেন তার ফোকাসটা বেশি থাকে। যেমন এখানের এক্সাম্পলে দেখেন, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু অফ আ পারসন। তো সততার ব্যাপারে এখানে কথা বলা হয়েছে, সততা একটি মানুষের মহৎ গুণ। সো এই অনেস্টিটাই আমাদের হাইলাইটেড একটি ওয়ার্ড, যেটা আমাদের অলওয়েজ ফোকাস করতে হবে এই সেন্টেন্সটা পড়লে। সো এই ছিল আমাদের কোটেশন মার্কের কিছু ইউজ। আমরা নেক্সটে চলে যাচ্ছি অ্যাপোস্ট্রফিতে। অ্যাপোস্ট্রফিতে সো এই পাংচুয়েশন মার্ক অ্যাপোস্ট্রফির কাজ নিয়ে আমরা কথা বলবো, এটা সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়। সো নর্মালি অ্যাপোস্ট্রফির দ্বারা আমরা বুঝতে পারি কোনো কিছুর পসেশন, বিলঙ্গিংস অথবা ওনারশিপ। দ্যাট মিনস কোনো অধিকারিত্ব অথবা মালিকানা বোঝানোকেই আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে করে থাকি। সো প্রথম এক্সাম্পলে আমরা চলে যাই, যেমন দিস ইজ রাতুলস বুক। এই বইয়ের উপরে এমফাসাইজ করা হয়েছে যে এই বইটা কার। অ্যাকচুয়ালি এই বইটা হচ্ছে রাতুলের। দ্যাট মিনস এই অ্যাপোস্ট্রফি এটাই আমাদের রাতুলের এখানে বসবে। এবং নর্মালি আমরা এস এর ধারাই হচ্ছে নির্ধারণ করি যে রাতুলের বই। সো অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা বুঝাচ্ছি যে এই বইয়ের ওনারই হচ্ছে রাতুল। কিন্তু সিমিলার কেসেসে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে কিছু ডিফারেন্স আসতে পারে। যেমন দি টিচার্স পেন, দিস ইজ রাতুলস বুক। সো এই দুইটি ক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গুলার নাউন ইউজ করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমাদের নাউনের পরেই আমাদের অ্যাপোস্ট্রফি, দেন আমরা এসটি বসিয়েছি। বাট এটা যদি এখন প্লুরাল নাউন হতো তাহলে দি স্টুডেন্টস ক্লাসরুম, যেমন এই এক্সাম্পলে লেখা আছে, আমরা হচ্ছে কমপ্লিট প্লুরাল ফর্মের পরেই আমরা একটি অ্যাপোস্ট্রফি ইউজ করছি, কিন্তু অ্যাডিশনাল কোনো এস আমরা প্রোভাইড এখানে করছি না বা ইনক্লুড করছি না। সো সেম রুলস অ্যাপ্লাইড। আমরা যদি স্টুডেন্টস কেটে দিয়ে এখানে যদি টিচার্স দিতাম, প্লুরাল হতো, তাহলে অ্যাপোস্ট্রফির পরে আর এস বসতো না, একদম লাস্টেই জাস্ট একটা অ্যাপোস্ট্রফি বসতো। সো এই ছিল হচ্ছে পসেশন রিলেটেড টাইপস, পসেশন রিলেটেড রুলস। সো নেক্সট অ্যাপোস্ট্রফির রুল হচ্ছে টু মেক কন্ট্রাক্টেড অক্সিলারি ভার্ব। সো কোনো ভার্বকে আমরা ছোট এবং কানেক্টেড নাউনের সাথে কানেক্টেড করার জন্য আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করে থাকি। যেমন হচ্ছে এক্সাম্পল 1-এ দেখেন, দি ফোন লস্ট ইটস সিগন্যাল অন দি ওয়ে। সো এখানে যে কার সিগন্যাল হারিয়ে গিয়েছে, ফোনে। সো দ্যাট মিনস আমাদের এখানে নাউনটা হচ্ছে ফোন, এবং এই সেন্টেন্সে দি ফোন লস্ট ইটস। সো এই ইটটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? ফোনকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস আমাদের অক্সিলারি হলে এখানে ইট ইজ বসতো, সেই জায়গাতে আমরা সংক্ষেপে কন্ট্রাক্ট করে জিনিসটাকে ইটস বলেছি। সো দ্যাট মিনস এটা কিন্তু কোনো রকমের পসেশন, মালিকানা বা হচ্ছে কোনো অধিকারিত্ব বোঝাচ্ছে না, এটা নাউনের কনসেপ্টটাই ক্লিয়ার করছে, যেটা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা শর্টেড ওয়েতে লেখা হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই দি ফোন লস্ট ইটস সিগন্যাল অন দি ওয়ে। এবং এই ইটস মানে হচ্ছে ইট ইজ, নট
any possession. Similarly যদি এখানে দেখেন I'm looking for you, so normally এখানে এমফাসাইজটা কে ইউ এর জন্য খুঁজছে, আমি খুঁজছি, so that means I am, এখানে I plus am অক্সিলারিটা বসেছে টু মেক ইট শর্ট, আমরা এটা am বলি বাট এটা অ্যাকচুয়ালি I am. সো আমরা অ্যাপোস্ট্রফিটা ক্লিয়ার করে নিলাম, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী টাইপসে। আমরা এখন চলে আসলাম পাংচুয়েশন টাইপ 11-এ। সো এটাকে এই পাংচুয়েশন মার্ককে বলা হয় ইলিপসিস, এবং ইলিপসিস হচ্ছে কোয়াইট একটি ইন্টারেস্টিং পাংচুয়েশন মার্ক যেটা আমরা বই পড়ার সময় অথবা ডায়লগ মেকিংয়ের সময় পেয়ে থাকি। সো ইলিপসিস হচ্ছে 3টা ডট রিলেটেড একটি পাংচুয়েশন, যেটা হচ্ছে বোঝায় একটা সেন্টেন্সকে কমপ্লিট না করেও সেন্টেন্সের ভাব প্রকাশ এবং কি বোঝাতে চাচ্ছে সেটা বুঝিয়ে দেয়। সো আমরা 1 by 1 হচ্ছে এটা রুলসে যাই, তাহলে আরও ক্লিয়ার হবে। সো ইলিপসিস is to show omission in a sentence. So সেন্টেন্সের ভেতরে কিছু omission মানে হচ্ছে কাটছাট করে লাইক শর্টেন্ড করে আনা, সো দ্যাট আমরা ওই কনসেপ্টটা দেখে বুঝতে পারি যে এখানে গোয়িং অন একটা সিচুয়েশন ছিল। ফর এক্সাম্পল, হি লেকচার্ড টু বি ইলিপসিস দ্যাট ইজ দি কোয়েশ্চেন। সো দ্যাট মিনস এখানে একজন লেকচার দিচ্ছিল, টু বি থেকে শুরু করে অনেক কথাই সে বলতেই ছিল। সো তার সম্পূর্ণ কথাটা আমরা ইনক্লুড না করে জাস্ট ইলিপসিস পাংচুয়েশন দিয়ে বুঝিয়েছি সে যে অনেক বড় একটা লেকচার শুরু করেছে টু বি থেকে, এবং ইলিপসিসের পরে তার লেকচার এন্ড হয়েছে দ্যাট ইজ দি কোয়েশ্চেন। সো এতটুকের মধ্যে আমরা বুঝতে পারতেছি যে সে একটা লেকচারের মধ্যে ছিল। সো এই ছিল আমাদের সেন্টেন্সের ভেতরে একটি অমিশন, মানে হচ্ছে সেন্টেন্সের ভেতরে একটি অংশ না থাকা সত্ত্বেও আমরা ইলিপসিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে একটি লেকচার চলছিল বা অনেক বড় একটা কথার একটা এলিমেন্ট ছিল। নেক্সট আমরা এসে পড়ি টু শো হেজিটেশন অর পজ। সো নর্মালি কোনো প্লে অথবা ড্রামা দুটা কনসিডারেবলি একই প্রায়। সো এরকম সিচুয়েশনে ডায়লগ মেকিংয়ের সময় বা কনভারসেশনের সময় আমরা হয়তো একটা সাডেন পজ করে থাকি। সো এই সিচুয়েশনগুলোকেই আমরা ইলিপসিস দিয়ে আইডেন্টিফাই করি। এই সাডেন পজগুলোকে অনেক সময় শো করে যে হয়তো পার্সনটা থিঙ্ক করতেছে। এখানে আমি দুইটি পার্সনের ডায়লগ লিখেছি। সো আপনি দেখেন, পার্সন এ জিজ্ঞাসা করলো ডু ইউ নো when he will be back, এবং পার্সন বি মাম্বল করে হচ্ছে রিপ্লাই দিল আই এম নট শিওর। সো এখানে একটা সার্টেন পজ আছে। সো এটা আমি কনভারসেশনে যদি বলি আই এম নট শিওর, মেবি ইউ শুড ওয়েট। সো এই সেন্টেন্সটা এরকমই সিচুয়েশন বোঝাচ্ছে। থার্ডে আমরা এখন চলে আসি টু শো অ্যান আনফিনিশড থট। সো নর্মালি এটা লিটারেচার ওয়ার্কে থেকে থাকে। সো এই সিচুয়েশনগুলোতে একদম কোনো কিছু শেষ পর্যায়ে এসে লাইক একটা মিস্টেরি ক্রিয়েট করে যে লাস্টে কি হলো। সো এটা রিডার্সের উপরে ছেড়ে দেওয়া হয়। যেমন ইফ ওনলি আই হ্যাড নোন ইলিপসিস। সো এই ইলিপসিসের পোর্শনটুকু আমাদের এখনো অজানা। সো এখানে যে রিডার থাকবে হয়তো কোনো স্টোরি বুক পড়ছে বা কিছু, সেই রিডারটা নিজের মতো করে হয়তো ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবে যে এই জায়গাতে কি হতে পারে বেসড অন এই সেন্টেন্সের আগে কি হয়েছিল। সো আমরা এখন পরবর্তী পাংচুয়েশন মার্কে চলে যাব। আমরা চলে এসেছি আমাদের পাংচুয়েশনের আজকের ভিডিওর লাস্ট টাইপসে, সেটা হচ্ছে হাইফেন। সো আমরা হাইফেন কোথায় ইউজ করি? সো নর্মালি হাইফেনের ইউজটা হচ্ছে দুইটা ওয়ার্ড যেটা অল টুগেদার নিজের থেকে মিনিং প্রোভাইড করতে পারে, ওই দুইটা ওয়ার্ডকে কম্বাইন করা অ্যাজ ইফ লাইক কম্পাউন্ড হিসেবে। সো আমরা যদি এখানে দেখি প্রথম রুলসে টু জয়েন অর স্প্লিট ওয়ার্ডস টু ফর্ম কম্পাউন্ড ওয়ার্ডস হুইচ অ্যাক্ট অ্যাজ ওয়ান। সো আমি আগেই বলেছি হাইফেনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ড যেটা কিনা সেপারেটলি মিনিং ক্রিয়েট করতে পারে, এবং এই দুইটা ওয়ার্ড যখন হাইফেন দিয়ে একত্রিত হয় তখন আরেকটা নতুন মিনিং ক্রিয়েট করে।
ফর এক্সাম্পল এখানে দেখেন আ ওয়েল নোন অথর, খুবই পরিচিত অথর। সো এখানে ওয়েল নিজের মতো একটা মিনিং ক্রিয়েট করছে, নোন নিজের মতো একটি মিনিং ক্রিয়েট করছে, বাট দুইটা মিলিয়ে যখন আমরা বলছি তখন আরেকটি মিনিং ক্রিয়েট করছে। সেম হচ্ছে হাই স্পিড ট্রেন। সো এখানে হচ্ছে দুইটা ওয়ার্ড কে এমফাসাইজ করা হয়েছে যে এই ট্রেনটি হচ্ছে খুব হাই স্পিডের একটি ট্রেন। সো আমরা সেকেন্ডটাতে আসি। সিমিলারলি হাইফেনের কাজ হচ্ছে টু সেপারেট নাম্বারস অর ফ্র্যাকশন, যেটা অনেক সময় স্ল্যাশ দিয়েও করা যায়, বাট হাইফেনের কাজটা হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে ওয়ার্ড অথবা অ্যালফাবেটসে লিখিত থাকা অবস্থায়। যেমন 21, 1/3, এটা যদি এখন নাম্বার ওয়াইজ থাকতো তখন আমরা স্ল্যাশ ইউজ করতে পারতাম, বাট যেহেতু এখন অ্যালফাবেটিক্যালি অর্ডারই আছে, সো আমরা এখানে হাইফেন ইউজ করেছি। এখন নাম্বার 3 রুলসে যাওয়ার আগে কোয়েশ্চেন আসতে পারে যে নর্মালি এটা তো হাইফেনের প্রয়োজন নাও হতে পারে, সো এটা তো আমি একবারইও লিখতে পারি, কিন্তু কেন এই হাইফেনটা দেওয়া হয়? সো নর্মালি টু অ্যাভয়েড কনফিউশন, এটা মোস্ট অফ দি কেসেসে লাগে না, বাট আবার কিছু কিছু ক্ষেত্রে লাগে। যেমন এক্সাম্পল দেখেন, প্রথমে রিসাইন, এখানে মানে আরেকবার সাইন করার জন্য বলা হচ্ছে এই হাইফেন দিয়ে, বাট আমি যদি যে জায়গাতে আমার রিসাইনের কথা ওখানে যদি আমি হাইফেন না দিয়ে লিখি রিজাইন, সেটা হবে কুইটিং। সো নর্মালি আরও সেন্টেন্সের ভেতরেও কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদের হাইফেন লাগে। যেমন এই দুইটা দেখেন, স্মল বিজনেস ওনার আর এখানে স্মল হাইফেন বিজনেস ওনার, দুইটার মধ্যে পার্থক্য কি? স্মল বিজনেস ওনার যখন আমি পড়ছি বা আমরা পড়ছি তখন আমরা এটা আইডিয়া করে নিচ্ছি যে এখানে একটা স্মল বিজনেসম্যানের কথা বলা হচ্ছে, যে কিনা খুবই ক্ষুদ্র একটি বিজনেসম্যান। বাট আমরা যখন এখানে পড়ছি স্মল বিজনেস ওনার, তখন এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটি স্মল বিজনেসের ওনার অর ওনিং এর কথা বলা হচ্ছে, নট দি বিজনেসম্যান হিমসেলফ, যে কিনা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সো আজকে আমাদের পাংচুয়েশনের টাইপস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের পাংচুয়েশনের টাইপসগুলো শেষ করব এবং আমরা কিছু ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলবো। সো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো আজকের জন্য এখানে ধন্যবাদ।